যে কোনো সময় রায় আসতে পারে। এই ৩২,০০০ চাকরিজীবী তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে? আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তখন তিনি ৩২,০০০ এই যে চাকরিজীবী তাদের চাকরি বাতিল করে দিয়েছিলেন, ৩২,০০০ চাকরি হারিয়েছিলেন। যে রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, সেখান থেকে তার সেই রায়ের একটা অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট থেকে ফের আসে ডিভিশন বেঞ্চে এবং সেই ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করতে চলেছে। যে কোনো সময় রায় আসতে চলেছে। আমি আবার অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, আরেকবার তোমার কাছে ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইছি, কারণ কৃষ্ণেন্দু আমাদের জানাচ্ছিল যে একাধিক দুর্নীতি SMS এর মাধ্যমে চাকরি হয়েছে বলে অভিযোগ। যিনি চাকরি পেয়েছেন তিনি শুধু রেজাল্ট জানতে পেরেছেন, কার আগে বা কার পরে এগুলো জানা যায়নি। ফলে বিচিত্র রকমের একটা নিয়োগ হয়েছিল, যে নিয়োগ দীর্ঘ শুনানি পর্বে এই অনিয়ম ইররেগুলারিটিস বারে বারে সামনে এসেছিল। দেখো, একবারই বারে বারে সামনে এসছে। ঠিক এতদিন ধরে যেরকম তোমার চর্চায় ছিল যে 2016 SSC নিয়োগ দুর্নীতি, যে 2016 SSCর মাধ্যমে যে নিয়োগ হয়েছিল তাতে কিভাবে দুর্নীতি হয়েছে, এবং সেই কারণে কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও সেই চাকরি বাতিলের রায় বহাল ছিল এবং 26,000 নবম দশম একাদশ দ্বাদশ এর শিক্ষক এবং একই সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে শিক্ষাকর্মী সব মিলিয়ে 26,000-এর চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই চাকরি বাতিল হওয়ার পর সেই পরীক্ষা নতুন করে SSCকে নিয়ে যে নিয়োগ করতে বলা হয়েছিল, সেই পরীক্ষার নতুন বিধিকে চ্যালেঞ্জ করেও নানান মামলা হয়েছে এবং সেগুলো সুপ্রিম কোর্টের নির্দেশে এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তার শুনানি চলছে। তো একদিকে পুরো 26,000 চাকরিয়ারা তাদের মামলা চাকরি বাতিল হয়ে গেছে এবং তারপর নতুন নিয়োগের মামলাও সেটা নানান জটিলতায় ঝুলে রয়েছে এবং সেটাও এখন আদালতে বিচারাধীন। সেটা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নতুন করে সম্পূর্ণ হওয়ার আগেই প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিতে 2014 টেটের মাধ্যমে যারা 2016 এবং 17-তে চাকরি পেয়েছিলেন তাদের নিয়োগকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার রায় আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আসতে চলেছে। তুমি জানো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন এই মামলার শুনানি হয়েছিল তখন তিনি 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন। 42,000-এরও বেশি প্রাথমিক শিক্ষকের চাকরি হয়েছিল 2016 সালে। তার মধ্যে তিনি 11,000-কে বেছে নিয়েছিলেন। যে 11,000 প্রশিক্ষিত ছিলেন তাদের চাকরি রেখে যে 32,000 যাদের এই প্রাথমিক শিক্ষার প্রশিক্ষণ ছিল না, তাদের এই বিবিধ দুর্নীতির কারণে তিনি তাদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে বলেছিলেন 3 মাসের মধ্যে নিয়োগের কাজ সম্পূর্ণ করতে হবে। এরপরে এই নিয়ে মামলা চলে যায় কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে বলা হয় যে অভিজিৎবাবু যে রায় দিয়েছেন সেই রায় বহাল রাখা হয়, অর্থাৎ 32,000 নিয়োগের চাকরি বাতিলের রায় বহাল রাখা হয় এবং বলা হয় যে 3 মাস নয় 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর চাকরি হারারা চলে যান সুপ্রিম কোর্টে, গিয়ে তারা অভিযোগ করেন যে তাদের বক্তব্য না শুনেই সুপ্রিম কোর্ট এই মামলার রায় দিয়েছে, ফলে তাদের বক্তব্য শুনে রায় দিতে হবে। তখন সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় এবং কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। বিচারপতি সৌমেন সেন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ান। তখন এই মামলা চলে যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে। সেখানে দীর্ঘ শুনানির পর আজকে সেই মামলার রায়দান, যে কোনো মুহূর্তে রায় চলে আসতে পারে এবং এই মামলাকে এই মামলার মূল ভিত্তি যেটা ঠিক SSC নিয়োগ দুর্নীতির মতো প্রাথমিক নিয়োগেও একইভাবে দুর্নীতি হয়েছে এবং এখানেও র্যাঙ্ক জাম্প করে OMR সিটের কেলেঙ্কারি করে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং একদম সরকারি স্তরে শীর্ষকর্তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। ঠিক যেভাবে CBI এই SSC মামলা তদন্ত করছিল, ঠিক প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলারও তদন্ত CBI করেছে। তারা চার্জশিট দিয়েছে, যেই চার্জশিটে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ তৎকালীন মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি মানিক ভট্টাচার্য সহ আরও অনেকের নাম রয়েছে। ED, SSC এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই দুটো মামলাকে নিয়ে তার তদন্ত করেছে। অর্থাৎ এবং একই ধরনের অভিযোগ SSCর ক্ষেত্রেও যা ছিল এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও তাই। ফলে দুটো ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ। একটা ক্ষেত্রে চাকরি বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে, তার রায় চলে এসেছে SSCর ক্ষেত্রে।
এখন প্রাথমিক নিয়োগ দুর্নীতির রায় কি আসে? এই 32,000 চাকরি বাতিলের রায় বহাল থাকে নাকি অন্য কোনো রায় হয় সেটা জানা যাবে। আর খানিকক্ষণের মধ্যেই যে কোনো মুহূর্তে কলকাতা হাইকোর্টের রায় এসে পৌঁছাতে পারে। একেবারে যে কোনো মুহূর্তে কলকাতা হাইকোর্টের রায় এসে পৌঁছতে পারে। সেই রায়ে যে রায় দিয়েছিলেন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটাই বহাল থাকবে নাকি অন্য কোনো রায় হবে সেদিকে সকলের নজর রয়েছে। 26,000 চাকরি বাতিলের পর এই 32,000 চাকরিজীবীর ভবিষ্যৎ কি হতে চলেছে যে কোনো সময় রায় আসতে পারে। যে কোনো সময় রায় আসতে পারে, তাই নজর এখন কলকাতা হাইকোর্টের দিকে। প্রাথমিকের 32,000 চাকরির ভবিষ্যৎ কি, প্রশ্নটা এখানে। আর কিছুক্ষণের মধ্যেই রায়, কিছুক্ষণের মধ্যেই প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার রায়। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের রায়ের দিকেই নজর সকলে। অসংখ্যভাবে ডিপ্রাইভ হয়েছি। যে দুর্নীতি সমুদ্র মন্থন চলেছে সেখানে অমৃত খেয়ে গেছে উপর শ্রেণীর মানুষরা, যারা কেউ বকলমে শিক্ষামন্ত্রী ছিলেন, অনেকে বড় বড় পদে আসীন ছিলেন, কিন্তু তাদের জন্য কিছু হলো না এবং সম্পূর্ণ হলাহল বা বিষটা খেতে হলো আমাদের মতো চাকরি প্রার্থীদের। আমাদের দোষটা কোথায় ছিল? যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী হিসেবে এই পশ্চিমবঙ্গে জন্মানোটাই আমাদের দোষ ছিল। এত দুর্নীতি, যেখানে টেট না পাশ করে চাকরি পাওয়া যায়, যেখানে কোটি কোটি টাকার যে দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পাওয়া যায়, ফলে স্কুলগুলো বঞ্চিত হয়েছে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বঞ্চিত হয়েছে। আজকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার অবস্থা। এর জন্য দায় কে? এর জন্য দায়ে যারা, তাদের শাস্তি হচ্ছে না, বিনিময়ে শুধুমাত্র বলি হচ্ছি আমরা। আজকে স্কুল ঘরগুলো ফাঁকা হচ্ছে, আমাদের অসংখ্য বন্ধু বান্ধবকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের বাবা মাদের অবস্থা কি বর্তমান শিক্ষা ব্যবস্থার? এর জন্য কাররা দায়ী? যারা দায়ী তারা হচ্ছে শুধুমাত্র সরকার, এই পর্ষদ, এই কমিশন, যারা চেয়েছে এই দুর্নীতি করে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে আমাদের রাজপথে এইভাবে জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য। শুনলেন আপনারা, চাকরি প্রার্থীরা এভাবেই সরকার, প্রশাসন, কমিশনকে একেবারে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দীর্ঘদিন ধরে তারা রাস্তায় রয়েছেন, তাদের বক্তব্য একটাই, নিয়োগ চাই। যে কারণে 26,000 শিক্ষকের চাকরি গেছে, তারা পথে বসে রয়েছেন রোদ জল মাথায় নিয়ে। তারা এভাবেই তাদের দাবি জানিয়ে আসছেন। যোগ্য অযোগ্য আজও আলাদা করতে পারেনি কমিশন। আর সেই কারণে আবার 32,000 শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে। কি হবে তাদের ভবিষ্যৎ? আর কিছুক্ষণের মধ্যেই রায়। জল্পনার অবসান, বেঁচে আছেন ইমরান খান। পাক সরকারের অনুমতির পর জেলে গিয়ে সাক্ষাৎ। মানসিক অত্যাচারের শিকার দায়ী আসিম মুনির, এমনটাই দাবি ইমরানের বোন উজমা খানের। 1 महीने से आइसोलेशन में क्यों किया हुआ है? इमरान खान, क्या हर कैदी के हक होते हैं कि हफ्ते में 1 दफा इमरान खान को बंद क्यों किया हुआ है? ये इन्होंने, इनकी हैं कौन? ये गैर कानूनी काम ये लोग कर रहे हैं। ये जब आपकी पुलिस खड़ी करते हैं ये गैर कानूनी है। इमरान खान की आइसोलेशन गैर कानूनी है। ये इस वक्त कानून पाकिस्तान में खत्म हो चुका है। जब कानून ही खत्म हो जाएगा तो इस वक्त फ्री फॉर ऑल हो जाएगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.